আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসেবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না। শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে? আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এইরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটা কি একটু, ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রোক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ থেকে গ্রহণ করেন। উনি রাজি হয়েছেন, উনি গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাস ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে। যদি চাইতাম, খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লিখে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম, বলি আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সাথে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজে উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তো তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বলছি না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যেন আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে, তবে বছর নিয়ে প্রশ্ন উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা আমি করবো না। এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই।
দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। নির্বাচন যখন হলো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিল না, তার কারণ যে সর্বশেষ যে সার্ভে রিপোর্টটা তারা পেলো সেখানে দেখা গেল আওয়ামী লীগ 53% ভোট আওয়ামী লীগের, 53% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করেছে, বিএনপি কে করেছে 24%, জামাতকে করেছে 11%। কাজে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হলো না। ইলেকশনের দিনের ঘটনা, সকাল 7:30টায় ভোটাভুটি শুরু হলো, 11টা 11:30টার দিকে নির্বাচন কমিশন থেকে প্রচার করলো, প্রধান নির্বাচন কমিশনারই প্রচার করলো যে 14%-এর মতো ভোট পড়েছে, 14% সামথিং। এই 3 ঘন্টা 3.5 ঘন্টায় 14%, তারপরেই সেই পার্সেন্টেজ হয়ে গেল 59%। এটা কিভাবে হলো? তাহলে 5 মিনিটে কত ভোট পড়েছে? ঠিক হ্যাঁ না ভোটের ব্যাপারে তাই, এবং তার রেজাল্ট কতবার যে সংশোধন হলো তাতেই তো দুর্বলতাটা প্রমাণ পায়। আবার বাড়ি যে ধমকানো হয়েছিল যে কেউ যদি ভোট কেন্দ্রে না যায় তো তাদের উপর অত্যাচার হবে, তো অত্যাচার নির্যাতন তো চলছেই। তাদের দাবি হচ্ছে বৈধ সরকার এসেছে, এখন অবৈধ সরকার অধীনে নির্বাচন আর হলো, সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন। আবার নির্বাচিত সরকার আসার পরেও নির্যাতন কিন্তু কমেনি, একই জায়গায় চলছে, তার উপর দুর্নীতি। আজকে যারা উপদেষ্টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে শুরু করে প্রত্যেকের যে দুর্নীতি যে পরিমাণ তারা করে গেছে, অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে। সরকার পরিবর্তন মানে কি মাথাটা পরিবর্তন হলেও তাদের কার্যক্রমে কোনো পরিবর্তন দেখি না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। সন্ত্রাস জঙ্গিবাদ যারা আমি গ্রেপ্তার করে রেখেছিলাম তারা সব মুক্ত, এবং এই জঙ্গিদের গ্রেপ্তার করেছে কেন? সেই পুলিশ অফিসার, সেনা অফিসার, আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সকলের বিরুদ্ধে মামলা। এই হলো বাংলাদেশের অবস্থা, যে আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে দিয়েছে, সেই আওয়ামী লীগকে আজকে শেষ করে দেওয়া, আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। দিনের ভোট যে আগের দিন সন্ধ্যার থেকে দেওয়া শুরু হয় তার একটা বিরাট দৃষ্টান্ত দেখানো হলো। ভোট দানের জন্য আগে ট্রেনিং করানো হবে, এমনই ট্রেনিং করেছে যে এখন দিনের ভোট আগের দিন সন্ধ্যা থেকে দেওয়া শুরু করে। এটাই হচ্ছে এই গত নির্বাচন বা এই ফেব্রুয়ারি নির্বাচনের নমুনা। এই অবস্থায় এই বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরে এর প্রতিকার করা, অন্তত মানুষের ভোটের অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করার যে আমরা আওয়ামী লীগ কাজ করে মানুষকে যে একটা স্বস্তি শান্তি দিয়েছিলাম, এবং দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতো, আজকাল সেই পরিবেশ বাংলাদেশে নাই। কাজে এর একটা পরিবর্তন হওয়া দরকার। আর আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আইসিটিতে সেনা বাহিনী, পুলিশ বাহিনী বা আমাদের সিভিল প্রশাসনের কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে মামলা, আর আমাদের তো সবাই, আমি, রেহানা, আমাদের ছেলে মেয়ে জয়, পুতুল, ববি, টিউলি, বন্ধু, সবার বিরুদ্ধে মামলা। তাদেরকে বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল দুর্নীতির মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। সেই মামলা সাজাপ্রাপ্ত, 62 বোমা হামলা, 10টা অস্ত্র চোরা কারবারি সহ বিভিন্ন যে সাজাপ্রাপ্ত আসামি, আজকে সে এখন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সৌভাগ্য বাংলাদেশের চলে গেছে, এখন অস্ত্র চোরা কারবারি আর আইবি রহমানের খুনি এখন ক্ষমতায় বসে আছে। দেখ, আপনার অনেক সৌভাগ্য, আপনারা এক একটা মানে বিশেষ বিশেষ ব্যক্তিকে ক্ষমতায় পাচ্ছেন। এটি হচ্ছে বাংলাদেশের দুর্দশা। তো যাই হোক, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষের আবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আপনাদের কাছে এটাই চাই যে আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরা, তারা কাকে ক্ষমতায় নিয়ে আসছে। আমি নাকি ফ্যাসিস্ট ছিলাম, আমি নাকি খুবই খারাপ ছিলাম, আমার সময় নাকি মানুষ খুব খারাপ অবস্থা ছিল। তারপরে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে পারে 2024-এর ইলেকশন আর 22-এর ইলেকশন, ঢাকা মাঠে কিভাবে গোল দিয়ে গেল সেগুলো একটু তুলে ধরা দরকার। আর অর্থনৈতিক ভাবে বাংলাদেশ কেমন ছিল আওয়ামী লীগের আমলে, আর এখন বর্তমানে কি অবস্থা আছে। 15 বছরে আমাদের যারা আমার দুর্নীতি, চুরি, এটা সব যত কথা বলছে, 15 বছরে যা করতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের মধ্যে এটা করে ফেলেছে। আর এখন যিনি আছেন তিনি আরো চ্যাম্পিয়ন। আপনারা এখন অপেক্ষা করেন, দেখেন আরো কি কিছুদিন সময় দেন, মানুষকে কিরকম ভালো রাখি সেসব দেখা দরকার আছে সবার। যেভাবে মিথ্যা অপপ্রচার করে বদনাম করা হয়েছে। তবে একটা জিনিস আমি বলি, আপনারা নিজেরা জানেন, এখানে আমরা দেখলাম দ্য হক নামে একটা নিউজ চ্যানেল, সেখানে দিয়েছে যে ইউএস ফান্ডেড
NED, বাংলাদেশ অ্যাক্টার্স বিফোর শেখ হাসিনাস কলাপস, ওটা একটু ভালো করে পড়ে দেখবেন কিভাবে চক্রান্তটা তারা করেছিল। দেশ বিক্রি করতে চায়নি, এটাই তো আমার অপরাধ। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতা থাকতে চাইবে, এটাই তো আমার অপরাধ। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমার বাবা সেটাই শিখিয়েছেন। আর ন্যায় ও সত্যের পথের থেকেই চলবো। দেশ বিক্রি করে ক্ষমতায় যাওয়া এটা আমার নীতি না। তাতে আমার জীবনে যাই আসলে আমার মৃত্যুদণ্ড তো পেয়ে গেছে, আর কিসের চিন্তা। তো যাই আপনারা ভালো থাকেন, দোয়া করি। আর দেশের মানুষকে সহযোগিতা করেন। এই অন্যায় অবিচারগুলি আমি মনে করি যে আন্তর্জাতিক আপনারা তুলে ধরবেন যে কি চলছে বাংলাদেশে। এখন একই ধারাবাহিকতা একই আছে, কোনো পরিবর্তন নেই, শুধু ব্যক্তিটা পরিবর্তন। আর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা তো যা পয়সা করে বানিয়ে নিয়ে চলে গেছে। আপনার আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছে যে কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না, কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্ট, যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি, বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলবো না ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেজন্য বলবো। আর সংবাদটা হলো এই, আমার টাকা আমি রোজগার করি, আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না। কাজে আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। যেমন আমার কোনো বাড়ি নাই, নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কোনো ব্যবসার শেয়ার নাই, আমি কোনোটা রাখিনি। এটা আমি মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। কাজে এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা। তখন আমাদের লয়ার বললো যে না, এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না, আপনি তো দানই করে দিচ্ছেন। তা আমি বললাম যে আইনে যেভাবে বলে সেভাবে টাকাটা আমি এমনি দিয়েই দিচ্ছি, কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই, আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা। তোমার বলতে আমার দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম, সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে বিহার থেকে বলা হলো যে না, এটা করযোগ্য টাকা, আপনাকে কর দিতে হবে। আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আদালতের কাছে যা, আদালত যেটা বলে সেটাই হবে। আমার জিনিসটা হলো আদালতে গেছি আমি, সরকারের কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য, এটাকে কর দিতে হবে না দিতে হবে না। তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে। যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আদালত দিয়ে দিছি। কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখা নাই, কিচ্ছু না। ভাবখানাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নেই, কাজে এটা নোটিশ এসছে, তারপরে আমি, ওরকম তো না। আমি নিজে শতপ্রবৃত্ত হয়ে, যেহেতু আমাদের উকিল বলছি যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে, তাহলে বলছে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালতের পরামর্শ চেয়েছে, আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এটার টাকার উপর আমার কোনো লোভ নেই, এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিইনি, আমি দান করে দিচ্ছি। ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয়, এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নেই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপর অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন, সেই জন্য মনে হয় যে না, কোনো পর্যায়ে না, একটাই পর্যায়ে, শুধু একটারই হয়েছে। আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। ওকে, কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কর ফাঁকির বিষয় না, বাক্যান এটা কর ফাঁকি দিচ্ছেন না, উনি ফাঁকি দিচ্ছেন না, উনি চেষ্টা করছেন জানতে চাচ্ছে আইনটা কি, এটুকু জানতে চাচ্ছি শুধু। আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আমার রিটার্নে তো পরিষ্কার বলেছি আমি যে টাকা দিইনি, এইভাবে দিলাম, আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে এখানে কর দিতে হবে, তারপর প্রশ্ন উঠলো, এটি কিন্তু বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে, মানে আপনি যখন জানিয়েছেন দিতে হবে আমি দিয়ে দিয়েছি, আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে, আমি তো কর দিয়ে দিয়েছি। এটা কর ফাঁকির কোনো বিষয়ই না, যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য করবে না, উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না, ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন।
ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে, বা ওইটা একটু যদি আপনি একটু ট্রাস্ট করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন? না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়, সেটা Right. তো সেজন্যই তো ট্রাস্ট করে সে। রাইট। ট্রাস্ট করে কি জন্য? তো মানে এইটা কি এরকম একটা বলা, মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন, বা এইটা মানে তাদের তো আমার টাকা আমি রাখলাম না, দিয়ে দিলাম, আমার কাছে ছিল টাকাটা, Right. আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে। আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম, যেটা এইভাবে হবে, যাতে করে আরো একটা বিষয় আছে, আমার উত্তরসূরিরা, আমার যারা বংশধর হবে, তারা এই টাকা হাত দিতে পারবে না, আচ্ছা মানে কারণ এটা আমার টাকা না, এটা ট্রাস্টের টাকা। এটা আপনার ওয়াসিয়ত। আচ্ছা, আমি ও আরেকটা প্রসঙ্গ আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি শিরোনামটার অনুবাদ পড়ছি, ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 125 নোবেল বিজয়ী সহ 242 বিশ্ব ব্যক্তিত্ব। তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে, সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন, যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি, মূল চিঠিও আমার কাছে আছে, এক পর্যায়ে তারা এটা বলছেন, ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের 83 বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন ও অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনূস সহ প্রতিষ্ঠানটির 4 বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত। এটি আপনাকে কেন জানতে চাইছি যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে, আপনার কাছে, আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত, কিন্তু বিষয়টা আপনার ভুল, বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন, বা তারা কি বলতে চাইছেন, আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা বিচার বিভাগ ঠিক করবে, আইনজ্ঞরা ঠিক করবে, এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে, আমার যারা শুভানুধ্যায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে, তাদের ব্যাপারে, এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই। ওই যে 4 জনের কথা বলেছেন, যে 4 জনকে আসামি করেছে, এটা একটা মজার জিনিস। আমরা তো বোর্ডে 7 জন, যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে, এই 4 জন কেমনি বাছাই হলো? এটা একটু চিন্তা করে দেখেন। করতে হলে সারা বোর্ড এটার জন্য দায়ী হবে, যারা বোর্ড মেম্বার আছে সবাইকে এর মধ্যে থাকতে হবে। সরকার আদালতে গেছে না 4 জনের বিরুদ্ধে, আর বাকি 3 জন মাপ, কারণটা কি? সেটি একটি প্রশ্ন বটে, কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেসর ইউনূস এটি পড়তেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেওয়া যেত, এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই। তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি যেটাতে বলেছেন যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম, সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষী করেছেন, যে শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা তাদের ব্যাপার, আমি আমারটা বলেছি, আমি তো অপরাধ করিনি। আচ্ছা, আপনি এটাই যদি অপরাধ হয়, তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকতে পারবে না এই অপরাধে। এইটাও সব বোর্ডে আপনি কোনো লোক আনতে পারবেন না এখন, কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন নীতি সংক্রান্ত, একটা নীতি নির্ধারণ করার জন্য। বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্ত দেয়। এখন কোথায় কি টাকা দিচ্ছে না, কার টাকা ফেরত দিচ্ছে না,